আপনাদের মাধ্যমে বৃহত্তর নাগরিক সমাজের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন। বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট উত্তর ডক্টর পাঁজা দেবেন। আমি শুধু একটু কথা বলি। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেছেন। যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে, যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না, উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে, মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বলছেন দুর্নীতি নিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। আমরা একটা ভিডিও, একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নিই। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন, তখন তার পাশে যিনি বসে আছেন, তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন। বাংলায় গোহারা হারবে বিজেপি। আমরা 16 সালে দেখেছি, আমরা 21 সালে দেখেছি আব কি বার 200 পারের ডায়লগ। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ।
বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে, দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ, ডবল ইঞ্জিন সরকার, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন, আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী। আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে রয়েছে। আপনার উত্তর দেয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযোগ্যটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন, উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন। কুণালদা যেখানে শেষ করলো, তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে। বাংলা বলছে ক্রেডিট দিদি, নট মোদি, গো ব্যাক মোদি। সেটা তার কানে পৌঁছয়নি বোধহয়। যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-12-তে এই পরিকল্পনাগুলো করেছেন, যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে। আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ, যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না, কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্যে এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে। বাংলা উন্নয়নের কথা বলছেন, আর মাঝে মাঝে বলছিলেন উপহার। বাংলার মানুষ উপহার চায় না, বাংলার মানুষ তার ন্যায্য দাবি, তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে, যেটা 1.93 লক্ষ কোটি টাকা। বাংলার মা মাটি মানুষ উপহার চায় না, দয়া দক্ষিণ্য চায় না, চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল, অবশ্যই তারা দিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সুতরাং 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন, 16 লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে। সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন। তৃতীয়ত, আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণপত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দলনেতাকে, সেটা তো 2 জন হলো। তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দলনেতাকে, কারণ আমন্ত্রণপত্রতে 2 জন ছিল বিরোধী দলনেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে 2 জনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রভনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি, মহিলা এমপিরা প্রতিবাদ করছিলেন, তখন তিনি, এই রভনীত সিং বিট্টু, গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম
যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়। যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, এমপিরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রবনীত সিং বিট্টু, তিনি একজন শিখ, আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রবনীত সিং বিট্টু, আপনি কিন্তু আপনার ईमानটাকে বিক্রি করলেন। আপনি अपना ईमान आपने बेच दिया। आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने খালিস্তানি बोला, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রবনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। আরেকটা দেখলাম, প্রধানমন্ত্রীজি তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি। আপনারা ঠিক করে নিন, কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন। বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার দু একটি ত্রুটিও দেখলাম। তিনি বললেন যে ওই যে এমপি তো নয়, চিফ মিনিস্টার, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সে অ্যারেস্ট করা, তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা, যদি 1 মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো। তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন, তো আপনি বের করলেন। কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন, যেটা বিহারেও বললেন সভাতে, আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায়। এটাও ঠিক নয়, হয় সাসপেন্ড হয়। সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন। আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভায়, এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন। ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই, ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই, নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন? এটাই তো বুঝি। সুতরাং কি আপনি, আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন? এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে? এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে 7 খুন মাফ। তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে 5892টে ইডি কেস রয়েছে গত 10 বছরে
মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। 8টা ক্ষেত্র মানে 0.13%। বদনামটা তো থেকে গেল, কনভিকশনটা তো হলো মাত্র 8 জনের, কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন, আইনটা আনার চেষ্টা করছে, অবশ্যই এটা আইন হবে না, এটা আপনি জেপিসিতে ফেলেছেন, সবটাই ডাইভার্সনারি। এসআইআরে এমন ধাক্কা খেয়েছে, এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে, বাংলায় এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হয়েছেন, তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা, তারপরে এই জেপিসিতে যাওয়া, সেটা তো কোনোদিনই হবে না, আমরা সেটা জানি। কিন্তু আপনি 25 জন লিডার, 23 জনের মধ্যে, মানে 25 জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন, তার মধ্যে 23 জন কিন্তু বিজেপিতে চলে গেল, আর কেসটাও ঠান্ডা হয়ে গেল। তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন? বিজেপির 240 জন এমপি রয়েছে, তার মধ্যে 94 জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে, সিরিয়াস চার্জেস রয়েছে 63 জনের বিরুদ্ধে। কি করলেন? ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন? আমরা তো এইটুকু দেখি, হেনস্থা করবে বিজেপি, তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে, হেনস্থা করবে সোনার মেয়েদের, সোনার পদকদের, যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে, আবার দাঁড়াবে ইত্যাদি, এইটাই দেখেছি। ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয়, হতাশার আর্তনাদ। ইয়ে দেখে নেব ভিডিও, দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও রয়েছে, दुर्नीति नहीं एक वीडियो रही है, हम एक बार देखे नेब। इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं। तो ताहले सारा देशे जे राज्ये जे অন্য দলে থাকা নেতার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারি দাবি করেছিল, যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে, তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিশে যাদের বিজেপি এক সময় তো গ্রেফতার দাবি করেছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছেন, আবার অনেকে গ্রেফতারির ভয়ে দলবদল করেছে, কিন্তু বিজেপি যাদের যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল। অসমে এনেছে, মহারাষ্ট্রে এনেছে, পশ্চিমবঙ্গে এনেছে, অন্য জায়গায় এনেছে, কর্ণাটকে এনেছে। তাদের যখন বিজেপিতে নিয়েছে হোয়াইট ওয়াশ, আগে তাদের এক্সপেল করে দেখাক দল থেকে, তারপরেরটা তারপর বলবে। আর একটা ভিডিও দেখাবো। কদিন আগে যে বলছিলেন যে ওই বাংলায় দুর্গাপুজো হয় না, আর আজকে আনন্দের সঙ্গে বলছেন দুর্গা, আমি যখন বলছি তখন দুর্গাপুজোর মহল শুরু হয়ে গেছে, আমেজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ফলে ওটা আমরা ওটা খুব জোর দিয়ে দেখাতে চাইছি যে বিজেপির মিথ্যাচার যুগে যুগে কিভাবে ঘুরে যায়। যে বিজেপি বলতো দুর্গাপুজো হয় না, সেই বিজেপি দুর্গাপুজোর মুখে এসে তারা বলছে যে এখন তো দুর্গাপুজোর উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তার মানে বাংলা সম্পর্কে গতকাল তারা যা মিথ্যা বলেন আজকে সেখান থেকে সরে আসতে হয়, আজ আবার একটা নতুন মিথ্যা বলেন আগামীকালকে গিয়ে সেটা থেকে সরে আসতে হয়। সবশেষ একটা কথা বলেছেন, বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না, এত নাকি ওনারা এত সব আশ্বাস টাশ্বাস দিচ্ছেন কাজের জন্য। বাংলার কাউকে বাইরে যেতে হবে না। প্রথম কথা, বাংলা থেকে যে বাইরে যাচ্ছে আজ যাচ্ছে না, যুগ যুগ ধরে যাচ্ছে, এবং বিভিন্ন এলাকায় খুব স্পেসিফাইড টেকনিক্যালি সাউন্ড এক একটা ইন্ডাস্ট্রিতে তারা খুব দক্ষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা নিয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা সেই রাজ্যে কাজ করতে করতে শুনতে পান আরও কিছু লোক লাগবে, হয়তো বাড়ির লোককে বলেন, হয়তো গ্রামের লোককে বলেন,
এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো নরেন্দ্র মোদী কি বলছেন, বাংলা থেকে কাউকে বাইরে যেতে হবে না। নরেন্দ্র মোদী এই গ্যারেন্টিটা দিন যে অন্য রাজ্য থেকে কেউ বাংলায় আসবে না। তো বাংলা থেকে যদি 22 লক্ষ ছেলে বা কোনো কর্মী বাইরে থেকে থাকেন যুগ যুগ ধরে, তাহলে তো 1.5 কোটি অন্য রাজ্যের লোক বাংলায় রয়েছে। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে আপনার যে গোটা ভারতবর্ষে যে যার রাজ্যে কাজ করবে, কেউ আর একটা অন্য রাজ্যে কাজ করতে পারবে না, এইটা বলার হিম্মত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর? চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনি এটা বলে দেখান। আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে কিনা যে ভারতবর্ষে যে যা স্টেটেই কাজ করবে তাকে অন্য স্টেটে কাজ করতে যেতে হবে না। আপনার রাজ্য গুজরাট থেকে কজন আছে এখানে, ভালো আছেন, তারা সবাই মিলেমিশে ভালো আছেন। তাহলে শুধু বাংলাকে আপনি কিন্তু ইঙ্গিত করবেন না। মনে রাখবেন, লকডাউনের সময় প্রথম যে শহীদ হয়েছিল 13 বছরের বাচ্চা মেয়েটা জামলো মাকদাম, সে কিন্তু ছত্তিশগড়ের মেয়ে, পরিযায়ী শ্রমিক, কাজ করতে গেছিল তেলেঙ্গানার খেতে, হেঁটে বাড়ি ফেরার সময় মারা যায়। ফলে এক রাজ্য থেকে আর এক রাজ্যে কাজ করতে যাওয়া এটা বহুদিন ধরে চলে আসছে। বাংলার দিকে আঙুল তুলে এত বড় মিথ্যাচার কিন্তু করবেন না। একদম ভিত্তিহীন। এটা একটা বলতে হয় বলা, একটা রুটিন কথাবার্তা বলতে হয় বলা। তার কারণ বাংলার মানুষ তো এটা দেখতে পাচ্ছেন যে যেখানে বিজেপি আছে সেখানে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকারে কি হয়েছে। নরেন্দ্র মোদী যেদিন এসেছিলেন পেট্রোল ডিজেলের কি দাম ছিল, আজকে পেট্রোল ডিজেলের কি দাম। স্বাস্থ্য বিমা, জীবন বিমার উপর 18% জিএসটি বসিয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপত্তি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন বলে এখন সরাতে হচ্ছে। যেগুলো ডাবল ইঞ্জিন সরকার, সেগুলো কি খারাপ অবস্থায় গেছে বিজেপির। সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে সেতু ভেঙে পড়া পরপর থেকে শুরু করে অপশাসন, দুর্নীতি, ল অ্যান্ড অর্ডার সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন। ফলে এমনিতেই তারা মানে কোনো অবস্থাতেই বিজেপিকে সুযোগ দেওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। সবচেয়ে বেশি বেকারত্ব তো বিজেপি শাসনকালে, তারা আবার চাকরি দেবে। Didi, while Prime Minister was addressing this rally, as he spoke during this Independence Day, hello, am I audible? Yes. He spoke about infiltrations. He said that Bengal is a bordering state and the demography is being changed and infiltrators have to leave Bengal. So how do you see this comment? I see that the fingers are all pointing to him, or the government of India and the Home Minister at the center. Because if, as they claim, the infiltrators are there, they're trespassing the borders are guarded by the Border Security Force. So you cannot blame any state for it. Or least of all, you have to, you continue to blame West Bengal because of political reasons. So if you can recognize the infiltrators, and if you can recognize the Rohingyas, please look into the matter. It is a matter which rests with them, with the Home Affairs Department, and he has to. In fact, when he said that when they said Border Security Force should increase their jurisdiction from 15 to 40 kilometers, 15 kilometers is not being guarded, leave alone 40 kilometers. So this is just he is trying to shift blame. He also came down heavily against all opposition parties, stating that the BJP government introduced an anti-corruption bill in this Lok Sabha session. Particularly, he is like backing Two things about this. One is it is diversionary because they are facing severe backlash over the SIR issue, because they are facing severe backlash because our chairperson Mamata Banerjee and also the All India General Secretary have said that if you thought that the electoral lists was so faulty, then let everybody resign and let's have a fresh round of elections. So they have faced a severe backlash.